বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং টু এভরিওয়ান। তোমরা ভালো? Assalamualaikum, sir. Assalamualaikum, sir. সবাই? আচ্ছা, আমি কি শুরু করব নাকি আরো ওয়েট করতে হবে? স্যার স্যার এখন আর একটু স্যার 2 মিনিট স্যার, মাত্র 30 জন আসছে স্যার, আরো আসবে। ওকে ওকে। শুরু করছি তাহলে, কারণ পরে গিয়ে সময় স্যার, টানাটানি হয়ে যাবে। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে ট্রাকিস্টমি পড়াইছিলাম। জি স্যার। এখন ম্যাডাম আমাকে বললেন যে ওইটা তো ওই 6th ইয়েতে পড়ে গেছে, তোমাদের এই 5th টার্মে একটা চ্যাপ্টার রয়ে গেছে, ওইটা আজকে শেষ করে দিতে বলছে। পরের ক্লাসে আমি ট্রাকিস্টমিটা কমপ্লিট করব। তো ওকে যেটা স্যার। রয়েছে ওটা হচ্ছে ডারময়েড সিস্ট এবং হেমানজিওমা। তো জি সো স্যার। এর ভিতরে যদি আবার কোনো অ্যাসেসমেন্ট হয় ওটা থেকে প্রশ্ন থাকবে, সেজন্য আমি ডারময়েড সিস্ট এবং হেমানজিওমাটা আজকে শেষ করে দিব। ট্রাকিস্টমি রিমেনিং পার্টটা আমি পরের লেকচারে শেষ করব। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এখন আজকে টপিকস হচ্ছে ডারময়েড সিস্ট আর অ্যানাদার হচ্ছে হেমানজিওমা। তো সো আমরা ডারময়েড সিস্ট শুরু করি। তোমরা একটু লিখো। এগুলো আসলে শর্ট নোট আসে পরীক্ষায়, ছোট ছোট শর্ট নোট আসে, 2 নম্বর বা 2.5 নম্বর, এই ধরনের রেগুলার শর্ট নোট আসে। তো ডারমাইট সিস্ট হেডিং লেখো। সিস্ট শুনে বুঝতে পারতেছো যে এটা একটা ফ্লুইড কন্টেইনিং স্যাক। এতটুকু অন্তত তোমরা বুঝতে পারো যে একটা স্যাক আছে, ওর ভিতরে কোন একটা ফ্লুইড থাকবে, কোন একটা কালেকশন থাকবে। তাইলে ডারমাইট সিস্ট এটা লোকেশনটা কত আমরা একটু জেনে নেই, কোথায় থাকে এটা। আমাদের 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 যে ওরাল ক্যাভিটি আছে, ওরাল ক্যাভিটির ভিতরে the cyst is seen anteriorly and medially in the oral cavity. দেখো, dermoid cyst, the cyst is seen anteriorly and medially in the oral cavity. আমাদের ওরাল ক্যাভিটির সামনের অংশ থাকবে এবং মিড লাইনের কাছাকাছি থাকবে, in the region of the floor of the mouth. তাহলে আমাদের যে আমরা যে টাং প্রোট্রুড করি, টাঙের ঠিক নিচে সাধারণত এটা আমরা পাই। The cyst is seen anteriorly and medially in the oral cavity in the region of the floor of the mouth. রোগীরা আমাদের এসে বলে যে আমাদের জিহ্বার নিচে গোটা হয়েছে, এটা দিন দিন বড় হচ্ছে, আমি খাবার খেতে অসুবিধা, কথা বলতে অসুবিধা, জিহ্বার না। স্যার আপনি কি কোনো স্লাইড দেখাচ্ছেন? দেখা না যাচ্ছে না না। না, স্লাইড দেখাচ্ছি না, স্লাইড দেখাচ্ছি না। তোমরা প্রথমে জাস্ট এটার লোকেশনটা এবং লিখো যে সিস্টটা কোথায় থাকে। The cyst is seen anteriorly and medially in the oral cavity. In the region of the floor of the mouth.
ফ্লোর অফ দ্য মাউথে এটার অবস্থান, মিড লাইনে এবং এন্টেরিয়রলি। এতটুকু লিখতে পারছো? জি জি স্যার। স্যার। এরপরে লেখো দেখতে কিরকম। দি সিস্ট ইজ ওপেক, এটা দেখতে অস্বচ্ছ, হ্যাঁ একদম স্বচ্ছ থাকবে না, একটু অস্বচ্ছ থাকবে, তোমার ফ্লোরের কালারের সাথে একটু ডিফারেন্ট কালার থাকবে। The cyst is opaque and is seen posterior or lateral to the frenulum. আমাদের টাঙের নিচে একটা ফ্রেনুলাম থাকে, ওটার posterior or laterally থাকবে। The cyst is opaque and is seen posterior or lateral to the frenulum. The cyst is opaque and is seen posterior or lateral to the frenulum. এরপর লেখো সুপারফিশিয়াল ডার্ময়েড অ্যাপিয়ার্স হোয়াইট। সুপারফিশিয়াল ডার্ময়েড কিছু কিছু থাকে ডিপ সিটেড আর কিছু আছে সুপারফিশিয়াল। তো সুপারফিশিয়াল ডার্ময়েড অ্যাপিয়ার্স হোয়াইট। Superficial dermoid appears white. এরপরে লেখো এটিওলজি। এটিওলজিতে লেখো এটা কেন হচ্ছে, কারণটা কি। এটিওলজির মধ্যে লেখো it originates from various germinal epithelium. It originates from various germinal epithelium. আমাদের যে epithelial layer থাকে ওখান থেকে এটা আসে। It originates from various germinal epithelium. There are 3 types of dermoid cysts. 3 types of dermoid cyst. There are 3 types of dermoid cyst. এর মধ্যে লেখো প্রথমটা লেখো the epidermoid cyst lined with squamous epithelium. The epidermoid cyst lined with squamous epithelium. The epidermoid cyst lined with squamous epithelium and contains CG keratinous material. The epidermoid cyst lined with squamous epithelium and contains CG keratinous materials. আবার বলছি, the epidermoid cyst lined with squamous epithelium and contains CG keratinous materials. এরপরে লেখো আরেকটা ভ্যারাইটি, the true dermoids lined with squamous epithelium. The true dermoids lined with squamous epithelium the true dermoids lined with squamous epithelium and contains hair follicle. যেটা ট্রু ডার্ময়েড এর মধ্যে কি কি থাকবে কন্টেন্ট গুলা,
The true dermoids lined with squamous epithelium and contains hair, hair follicle, sebaceous gland, অর্থাৎ স্কিনে যে স্ট্রাকচারগুলো আমরা পাই ওগুলাই ওখানে ভিতরে পাওয়া যায়। Squamous epithelium, the true dermoids lined with squamous epithelium and contains hair, hair follicle, sebaceous gland and sweat gland, যেগুলো আমাদের বাইরের স্কিনে থাকে ওই এই জিনিসগুলো ওখানে ভিতরে স্যাকের মধ্যে পাওয়া যাবে, যেহেতু এটা লাইনিং আছে স্কোমাস এপিথেলিয়াম দিয়ে। The true dermoids lined with squamous epithelium and contains hair, follicle, sebaceous gland and sweat gland. তোমরা খেয়াল করে এগুলো সব আমাদের স্কিনেরই স্ট্রাকচার, ওই স্কিনটা ফোল্ডিং হয়ে ওখানে ঢুকে গেছে ওই সিস্টেমের মধ্যে, যার ফলে এই কন্টেন্টগুলো ওখানে পাওয়া যাবে। The true dermoids lined with squamous epithelium and contains hair, hair follicle, sebaceous gland and sweat gland. আচ্ছা, এরপর একটা লেখো দি টেরাটয়েড সিস্ট। টেরাটয়েড শব্দটা TERATOID, এটা 3 নম্বরটা। The teratoid cyst is lined with squamous or respiratory epithelium. The teratoid cyst is lined with squamous or respiratory epithelium. Squamous or respiratory epithelium and contains ectodermal, endodermal and mesodermal elements. এখানে 3 ধরনের জিনিস পাওয়া যায়। The teratoid cyst is lined with squamous or respiratory epithelium and contains ectodermal, endodermal or mesodermal elements that is teeth, nail, thyroid tissue. Contains ectodermal, endodermal or mesodermal elements. Example হচ্ছে teeth, nail, thyroid tissue. আগেরটাতে ছিল স্কিনের কন্টেন্টগুলো, এখন এখানে পাওয়া যাচ্ছে টিথ, নেইল, থাইরয়েড টিস্যু, এই ধরনের এলিমেন্টস গুলো পাওয়া যাবে, যেটা টেরাটয়েড সিস্ট। পুরো লাইনটা আবার বলি, দি টেরাটয়েড সিস্ট ইজ epithelium and contains ectodermal, endodermal or mesodermal elements. Example, teeth, nail, thyroid tissue. তাহলে এইগুলো 3 ধরনের সিস্টের উদাহরণ, ডার্মেট সিস্টের উদাহরণ। এখন লেখো আরেকটা কথা লিখে রাখো, দি সোয়েলিং ইজ সুপিরিয়র টু দ্য মাইলোহাইয়েড মাসল। তোমরা জানো আমাদের এখানে একটা মাইলোহাইয়েড মাসল আছে ফ্লোর অফ দ্য মাউথে, মাইলোহাইয়েড মাসলের উপরে থাকবে সাধারণত, এটা একটা ল্যান্ডমার্ক আর কি। The swelling is superior to the mylohyoid muscle. আমরা যখন এক্সিশন করতে যাই নিচের দিকে আমরা মাইলোহাইড মাসলটাকে আইডেন্টিফাই করে ওটাকে রেখে আমরা এক্সিশন করব। মাইলোহাইড মাসলকে ইনজুরি করব না বা এক্সিশন করব না, ওটাকে ফ্লোরে রেখে আমরা এই সিস্টটাকে যখন আমরা এক্সিশন করি তখন সেফলি এক্সিশন করে আসবো। তো মাইলোহাইড মাসলটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি আমার সার্জারিটা সেফ। এখন লেখো ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে লেখো, ইট অ্যাপিয়ার্স এজ এ স্লো গ্রোয়িং,
slow growing cystic painless swelling. It appears as a slow growing cystic painless swelling in the floor of the mouth. It appears as a slow growing cystic painless swelling in the floor of the mouth. এরপর লেখো ফ্লাকচুয়েশন ইজ পজিটিভ। আমরা যদি ফিঙ্গার দিয়ে ফ্লাকচুয়েশন টেস্ট করি, ফ্লাকচুয়েশন টেস্ট ইজ পজিটিভ। তোমরা জানো আমরা এই ধরনের যে কোনো সিস্ট পেলে দুইটা টেস্ট করি, একটা হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট, একটা হচ্ছে যে ট্রান্স ইলুমিনেশন টেস্ট। তাহলে ফ্লাকচুয়েশন টেস্ট ইজ পজিটিভ and trans illumination test is negative. Fluctuation test is positive and trans illumination test is negative. এরপর লেখো it is noticed commonly in young adult. It is noticed commonly in young adult and rare in infants. বাচ্চাদের সময় এসে আসলে ওখানে ফ্লুইড কালেকশন হয় না, যার ফলে বোঝাও যায় না। বয়স বাড়ার সাথে সাথে যখন একটা মানুষ ইয়াং অ্যাডাল্ট থাকে তখন এখানে ফ্লুইড কালেকশন হয়ে এটা প্রকাশ পায়। ছোটবেলায় বাচ্চাদের ক্ষেত্রে এটা বোঝা যায় না। তাহলে it is noticed commonly in young adult and is rare in infants. কারণ ওখানে যে ফ্লুইড কালেকশন হয় এটা কালেকশন হতে সময় নেয়, বয়স বাড়ার সাথে সাথে ফ্লুইডটা কালেকশন হয়, যার ফলে ইয়াং অ্যাডাল্ট অবস্থায় গিয়ে এটা প্রকাশ পায়। ছোট অবস্থায় এটা বোঝা যায় না, ডরমেন্ট থাকে, সুপ্ত অবস্থায় থাকে। এখন লেখো it is difficult sometimes to differentiate dermoid cyst from renula. Renula নামে একটা জিনিস হয় ফ্লোরে, টাং আন্ডার সারফেস অফ দ্য টাং ফ্লোরে, এটা হচ্ছে রেনুলা। তো এটার সাথে এটা ডিফারেন্সিয়েট করা মাঝে মাঝে একটু কঠিন হয়ে যায়। It is difficult to sometimes to differentiate dermoid cyst from renula, RANULA, renula, if the lesion is deep and posterior. আমি বলছিলাম একটু আগে যে এটা মাইলোহাইড মাসলের উপরে থাকবে এবং অ্যান্টেরিয়রলি মিড লাইনের দিকে থাকবে, কাছাকাছি। তো এখন কোনো কারণে যদি ব্যতিক্রম হয়ে এটা ডিপে চলে যায় এবং পোস্টেরিয়রলি চলে যায়, তখন রেনুলার সাথে এটা ডিফারেন্সিয়েট করা কষ্ট হয়ে যায়। এই জন্য বলছে ইট ইজ ডিফিকাল্ট sometimes to differentiate dermoid cyst from renula if the lesion is deep and posterior. অর্থাৎ তার নর্মাল লোকেশনে না থেকে যদি সেটা ভিন্ন লোকেশনে চলে যায় তখন আমাদের একটু কষ্ট হয়ে যায় এটাকে ডিফারেন্সিয়েট করা। তখন আমরা আরো ক্লিনিক্যালি সবকিছু বিবেচনা করে এটা আমরা ডিফারেন্সিয়েট করব, আরো ডিফারেন্সিয়েট করার জন্য আরো অনেকগুলা পয়েন্ট থাকবে ক্লিনিক্যালি। স্যার পয়েন্টটা আবার একটু বলেন। আবার বলি, it is difficult sometimes to differentiate dermoid cyst from renula if the lesion is deep and posterior. আমাদের dermoid cyst থাকবে anteriorly এবং midline-এ, এটা যদি পিছনে posteriorly চলে যায় বা deep seated হয় তখন আমরা রেনুলা থেকে এটাকে ডিফারেন্সিয়েট করতে কষ্ট হয়ে যায়। তখন ক্লিনিশিয়ান ওনার সব বিচার বিবেচনা কাজে লাগিয়ে নির্ধারণ করবেন যে এটা কি রেনুলা নাকি ডার্মাইড সিস্ট। বেসিক জিনিসগুলো তখন আমরা কাজে লাগাবো। এখন আসো ট্রিটমেন্ট। ডার্মাইড সিস্টের আমরা ট্রিটমেন্ট কি করব? হচ্ছে যদি সাইজে ছোট হয় কোনো ট্রিটমেন্ট দেওয়া লাগে না। এই জন্য বলছে ট্রিটমেন্টের মধ্যে লেখো নো ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড if the cyst is not large enough to interfere with eating and speaking. যদি রোগীর খেতে এবং কথা বলতে কষ্ট না হয় তাহলে আমরা এটা
তাৎক্ষণিক ট্রিটমেন্টের প্রয়োজন হবে না। No treatment is required if the cyst is not large enough to interfere with eating and speaking. No treatment is required if the cyst is not large enough to interfere with eating and speaking. আবার একবার রিপিট করি, নো ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড ইফ দ্য সিস্ট ইজ নট লার্জ এনাফ টু ইন্টারফেয়ার উইথ ইটিং অ্যান্ড স্পিকিং। আচ্ছা, যদি ইটিং এবং স্পিকিং এর ইন্টারফেয়ার না করে তাহলে ওটা ছোট যদি থাকে থাক, এই অবস্থা থেকে আমরা ওটাকে ডিস্টার্ব করবো না। এরপরে লেখো, ট্রিটমেন্ট শুড বি কমপ্লিট এক্সিশন। ট্রিটমেন্ট শুড বি কমপ্লিট এক্সিশন, একদম ওটাকে কমপ্লিট এক্সিশন করে নিয়ে আসতে হবে। অ্যাজ রিকারেন্স ক্যান অকার, এখানে যেহেতু এটা আবার রিকার করার চান্স আছে, আমাদেরকে কমপ্লিটলি এক্সিশন করতে হবে। আমি যদি ওখানে কিছু অ্যাটাচমেন্ট রেখে আসি, আস্তে আস্তে ওইটা ওখানের মধ্যে আবার এই যে লাইনিংটা গ্রো করে আবার একটা সিস্টে পরিণত হবে। সেজন্য যতটুকু সম্ভব এটাকে কমপ্লিট এক্সিশনের চেষ্টা করতে হবে। So treatment should be complete excision as recurrence can occur. এই গেল আমাদের ডার্মাট সিস্টের উপরে শর্ট নোট। ট্রিটমেন্টটা আরেকবার একটু বলি, নো ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড ইফ দ্য সিস্ট ইজ নট লার্জ এনাফ টু ইন্টারফেয়ার উইথ ইটিং অ্যান্ড স্পিকিং। ট্রিটমেন্ট শুড বি কমপ্লিট এক্সিশন অ্যাজ রিকারেন্স ক্যান অকার। রিকারেন্স হলে রুগী এসে রাগারাগি করবে যে আপনি অপারেশন করলেন আবার কেন হইল, সেই জন্য সার্জনকে চেষ্টা করতে হবে যেন আমরা পুরোপুরি সিস্টটাকে যাতে সিস্টের ওয়ালগুলো যাতে সবগুলো আমরা নিয়ে আসি। এখন নেক্সট টপিক হচ্ছে হেমানজিওমা। হেডিং লেখো হেমানজিওমা। হেমানজিওমা হচ্ছে আসলে ব্লাড ভেসেলের টিউমার। হেডিং হচ্ছে হেমানজিওমা, HAEMANGIOMA, হেমানজিওমা। Hemangioma, like a hemangioma is regarded as developmental malformation. আমি মেডিকেলে ক্লাস নিচ্ছি, আপনি আধা ঘন্টা পরে কথা বলেন। আমি মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছি, আপনি আধা ঘন্টা পরে কথা বলেন। A hemangioma is regarded as developmental malformation of blood vessel. Developmental malformation of blood vessels rather than a true tumor. এটাকে ট্রু টিউমার বলা হয় না, ডেভেলপমেন্টাল ম্যালফরমেশন বলা হচ্ছে। তাহলে এ হেমানজিওমা ইজ রিগার্ডেড অ্যাজ developmental malformation of blood vessels rather than a true tumor. A hemangioma is regarded as developmental malformation of blood vessel rather than a true tumor. এরপরে লেখো সাইটগুলা। Like it is commonly occurs in the skin and subcutaneous tissue. It is commonly occurs in the skin and subcutaneous tissue
but can occur in any part of the body. সাধারণত স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যুতে হবে, কিন্তু শরীরের যে কোনো জায়গায় হতে পারে। যেহেতু আমাদের সারা শরীরে ব্লাড ভেসেল ছড়িয়ে ছিটিয়ে আছে, ব্লাড ভেসেল যেখানে যেখানে আছে সেখানে সেখানে এটা হতে পারে। It is commonly occurs in the skin and subcutaneous tissue but can occur in any part of the body. Example, লিপ, আমাদের যে লিপ আছে লিপে হতে পারে, but can occur in any part of the body. Example, lip, tongue, mouth, lip, tongue, mouth, internal organs, lip, tongue, mouth, internal organs like liver, lungs. আমরা শুরু করতেছি কোথায়? লিপ থেকে। লিপে থাকতে পারে, টাঙ্গে হতে পারে, মাউথের ভিতর হতে পারে, ইন্টারনাল অর্গানসের মধ্যে লিভার, লাংস, ব্রেন and intestine, etc. Liver, lungs, brain and intestine, etc. এগুলাতে হতে পারে। পুরো জিনিসটা আবার একটু বলে আসি। A hemangioma is regarded as developmental malformation of blood vessel rather than a true tumor. It is commonly occurs in the skin and subcutaneous tissue, but can occur in any part of the body. Example হচ্ছে lip, tongue, mouth, internal organs like liver, lungs, brain and intestine, etc. এখন আসো টাইপস। 3 টাইপস, 3টা টাইপ পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে ক্যাপিলারি। নাম্বার 3 টাইপসের মধ্যে নাম্বার 1 হচ্ছে ক্যাপিলারি হেমানজিওমা। ক্যাপিলারি হেমানজিওমা নাম্বার 1। নাম্বার 2 লেখো ভেনাস और कैवर्नस हेमांजियोमा। वेनस और कैवर्नस हेमांजियोमा। 3 नंबर लिखो आर्टेरियल और फ्लेक्सिफॉर्म हेमांजियोमा। आर्टेरियल और फ्लेक्सिफॉर्म हेमांजियोमा। नंबर 1 হচ্ছে ক্যাপিলারি, नंबर 2 ভেনাস और कैवर्नस, नंबर 3 হচ্ছে আর্টেরিয়াল और फ्लेक्सिफॉर्म। এই 3টা টাইপ। Clinically, capillary and cavernous varieties are commonly recognized. 3 টাইপের মধ্যে, 3টে টাইপের মধ্যে clinically capillary and cavernous varieties are commonly recognized. এখন আসো আমরা কি ট্রিটমেন্ট করব? এই ধরনের যে হেমানজিওগুলো আমাদের যে পাওয়া যায়, হেমানজিওমার কি ট্রিটমেন্ট হবে? লেখো জেনারেল প্ল্যান অফ ট্রিটমেন্ট অফ হেমানজিওমা। জেনারেল প্ল্যান অফ ট্রিটমেন্ট অফ হেমানজিওমা নাম্বার 1 হচ্ছে কনজারভেটিভ। কনজারভেটিভ মধ্যে প্রথমে লেখো
নাম্বার এ দিয়ে লেখো ওয়েট অ্যান্ড ওয়াজ টু এক্সপেক্ট স্পন্টেনিয়াস ইনভলিউশন। কিছু কিছু হেমানজিওমা স্পন্টেনিয়াসলি রিগ্রেস করে যায়, তো সেজন্য প্রথমেই আমরা কোনো সার্জিক্যাল প্ল্যানে না গিয়ে কনজারভেটিভ ট্রিটমেন্ট হচ্ছে ওয়েট করা। কনজারভেটিভের মধ্যে লেখো এ দিয়ে লেখো ওয়েট অ্যান্ড ওয়াজ টু এক্সপেক্ট স্পন্টেনিয়াস ইনভলিউশন। Wait and was to expect spontaneous involution. কোনগুলোর ক্ষেত্রে আমরা এরকম করবো, এরকম দুটো উদাহরণ আছে। একটা হচ্ছে যে স্যালমন, এক্সাম্পল হচ্ছে স্যালমন প্যাচ এন্ড স্ট্রবেরি এনজিওমা, এই দুইটার ক্ষেত্রে আমরা ওয়েট করব। স্যালমন প্যাচ কমা দিয়ে লেখো, আরেকটা হচ্ছে স্ট্রবেরি এনজিওমা, এই দুইটার ক্ষেত্রে আমরা ওয়েট করব। কনজারভেটিভ ট্রিটমেন্টের একটা হলো ওয়েট এন্ড ওয়াজ টু এক্সপেক্ট স্পন্টেনিয়াস ইনভলিউশন, এক্সাম্পল হচ্ছে ইন স্যালমন প্যাচ কমা স্ট্রবেরি এনজিওমা। তারপরে বি দিয়ে লেখো, আমরা কোন একটা কালার দিয়ে ওটাকে দেখে দেই যাতে এটা দেখা না যায়। মানে অনেকের এটা মুখে আছে, লিপে আছে, দেখতে বিশ্রী লাগে, বা এটার জন্য অনেকে কোন একটা সে মন খারাপ করে থাকে, তাহলে এটাকে কালার দিয়ে দেখে দেওয়া। এটা হচ্ছে যে ডিসগাইজ দ্য কালার বাই স্কিলফুল ইউজ অফ কসমেটিক। স্কিলফুল ইউজ অফ কসমেটিক, আমরা কোন একটা কসমেটিক স্কিনের কালারের সাথে কসমেটিক মিলিয়ে ওটাকে ডেকে দিতে পারি। ডিসগাইজ দ্য হেমানজিওমা বাই স্কিলফুল ইউজ অফ কসমেটিক। এই ধরনের মধ্যে আছে কি পোর্ট ওয়াইন স্টেইন, এক্সাম্পল হচ্ছে পোর্ট ওয়াইন স্টেইন পার্টিকুলারলি ইন গার্লস। ডিসগাইজ দ্য হেমানজিওমা বাই স্কিলফুল ইউজ অফ কসমেটিক, এক্সাম্পল হচ্ছে পোর্ট ওয়াইন স্টেইন পার্টিকুলারলি ইন দ্য গার্লস। এরপরে সি দিয়ে লেখো ক্রায়োথেরাপি, আরেকটা হচ্ছে কি ক্রায়োথেরাপি। তারপর ডি দিয়ে লেখো স্ক্লেরোথেরাপি। স্ক্লেরোথেরাপি ওটা হচ্ছে কি ইনজেকশন অফ হট ওয়াটার or a sclerosing agent. Sclerotherapy হচ্ছে injection of hot water or a sclerosing agent। উদাহরণ হচ্ছে যে sclerosing agent এর উদাহরণ হচ্ছে hypertonic saline, hypertonic glucose etc. আমরা ওখানে যেখানে হেমানজিওমা আছে ওখানে hypertonic saline পুশ করব, hypertonic glucose সলিউশন পুশ করব, যার ফলে হবে ওখানে স্ক্লেরোস হয়ে জিনিসটা ডেস্ট্রয় হয়ে যাবে। তারপর ইনজেকশন অফ হট ওয়াটার, অনেক সময় হট ওয়াটার ইউজ করা হয়, এটা গেল স্ক্লেরোথেরাপি। তারপরে ই দিয়ে লেখো স্টেরয়েড থেরাপি। ই স্টেরয়েড থেরাপি, এটা হচ্ছে রিপিটেড ইনজেকশন অফ স্টেরয়েড ইনটু দ্য লিশন। আমরা কানের মধ্যে কিলোয়েড হলে অনেক সময় ট্রাইমসিনোলন ইনজেকশন দেই, সেম এটাও সেম ওইভাবে বলছে, repeated injection of steroid into the lesion. এরপরে লেখো application of carbon dioxide snow. Application of carbon dioxide snow, এগুলো গেল কনজারভেটিভের উদাহরণ। এরপরে হচ্ছে যে 2 নম্বর ইয়ে হচ্ছে যে সার্জারি। সার্জিক্যাল এক্সিশন করে, সার্জারিতে লেখো সার্জিক্যাল এক্সিশন বাই ডায়াথার্মি ফলোড বাই স্কিন গ্রাফটিং। আমরা ডায়াথার্মি মেথডে এক্সিশন করে ওখানে পরবর্তীতে ওই লিশনের মধ্যে স্কিন গ্রাফটিং করব। স্কিন গ্রাফটিং অর প্লাস্টিক সার্জারি। 2 নম্বর অপশন হচ্ছে সার্জারি কিভাবে করা হবে, excision particularly by diathermy followed by skin grafting.
excision particularly by diathermy followed by skin grafting or plastic surgery procedure. এটা হলো এক্সিশনের একটা প্রসিডিউর। আরেকটা হচ্ছে যে লাইগেশন অফ দ্য ফিডিং ভেসেল, যে ব্লাড ভেসেল থেকে এটা ব্রাঞ্চ করে আসছে ওই মাদার ভেসেলটাকে লাইগেশন করে দেওয়া, তাহলে এখানে যখন ব্লাড সাপ্লাই কমে যাবে এটা নেক্রোসিস হয়ে যাবে। এটা হচ্ছে যে যদি জিনিসটা লোকালাইজড হয় তাহলে আমরা এক্সিশন করবো ডায়াথার্মি দিয়ে, পরে স্কিন গ্রাফটিং করব বা প্লাস্টিক সার্জারি করব। আর জিনিসটা যদি লিশনটা যদি এক্সটেন্সিভ হয়, অনেক বড় এলাকা জুড়ে থাকে, তাহলে আমাদেরকে লাইগেশন অফ দ্য ফিডিং ব্লাড ভেসেল, লাইগেশন অফ দ্য ফিডিং ব্লাড ভেসেল। উদাহরণ হচ্ছে যে লাইগেশন অফ সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, লাইগেশন অফ দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এটা আমরা স্কাল্পে করি। লাইগেশন অফ দ্য সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। আর একটা অপশন আছে যে রেডিওথেরাপি, এটা সাধারণত খুব বেশি করা হয় না, তারপর অপশন আছে রেডিওথেরাপি। তাহলে তিনটা অপশন, একটা কনজারভেটিভ, একটা সার্জারি আর একটা রেডিওথেরাপি। এই মোটামুটি আমাদের হেমানজিওমের উপরে শর্ট নোট। তোমাদের কোশ্চেন আছে কিছু? নো স্যার। আচ্ছা, তাহলে আমার নাম্বারে তোমাদের পার্সেন্টেজটা যারা অ্যাবসেন্ট আছে অ্যাবসেন্ট নাম্বারগুলো মেসেজ করে দিও। জি স্যার। তো ঠিক আছে, থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।